শেখ হাসিনার গুলিতে কয়জন মারা গেছেন, ইউনূস সাহেবের গুলিতে কয়জন মারা গেছেন, সরাসরি এই বিষয়গুলো উনি আনছেন। এবং আমরা এটা বরাবরই জুলাই অভ্যুত্থানের পরে যখন নতুন সরকার গঠনের সেখানে ইউনূস সাহেব মেটিকুলাসের ডিজাইনের বহু কথা আসছে, ইভেন ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির গুপ্ত ছিল, এই কথাগুলো আসছে, নানান বিষয় আসছে। তো ফাইনালি উনি যে জায়গাটায় গেল সেটা হলো যে মারা গেছে এগুলো সত্য, সেখানে ছাত্র মারা গেছে, ছাত্র জনতা সাধারণ লোক মারা গেছে, ইভেন পুলিশও মারা গেছে। তার মানে আলটিমেটলি এখানে গুলি ব্যবহার হয়েছে। গুলি হাসিনা কয়টা মারছে, ইউনূস কয়টা মারছে, এটা হলো ওনার প্রশ্ন। একদম প্লেন জবাব যদি দেই, ব্যক্তি হাসিনা ব্যক্তি ইউনূস, কেউ একটা গুলিও মারেননি। ব্যক্তি হাসিনা ব্যক্তি ইউনূস, কেউ একটা গুলিও মারেননি। তারপর আসতে পারে যদি হুকুমের ব্যাপার, সেটা অন্য আসপেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এই যে সাখাওয়াত সাহেব কিন্তু এই উপদেষ্টা যখন হইলেন, হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর উনি কিন্তু একসময় বলেছিলেন, বোধহয় উপদেষ্টা হওয়ার কয়দিন পর 2-3 দিনের মাথায় উনি বলেছিলেন যে গুলিগুলা ব্যবহার হচ্ছে এই গুলিগুলা পুলিশ ব্যবহার করে না। আচ্ছা যাই হোক, তার 2 দিন পরেই উনি ওনার স্বরাষ্ট্রমন্ত্রিত্ব চলে গেল। এখন ওটার জন্য গেছে কিনা সে তর্ক আমি করছি না, বাট চলে গেল আলটিমেটলি। তাহলে এখন যে বিষয়টা আমাদের সামনে উপস্থিত সেটা হইল, আজকের যারা সরকার তারা কিন্তু সেদিন বলেছিলেন যে বিচার একটা চলমান প্রক্রিয়া এবং সময়ের ব্যাপার, এবং এই বিচার অব্যাহত থাকবে, কিন্তু নির্বাচন হয়ে যাক, এই ধরনের নির্বাচনের দাবি ছিল। আমি কোনোটাকে অযৌক্তিক মনে করছি না। কিন্তু যেহেতু নির্বাচিত একটা সরকার চলে আসছে অলরেডি, সুতরাং তাদের এখন নৈতিক দায়িত্ব এই বিষয়ের উপরে অ্যাকশনে যাওয়ার। অর্থাৎ মারা গেছে ছাত্র জনতা, এটা সত্য, মারা গেছে পুলিশ, এটা সত্য, এবং অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের সরকার পলাতক, এবং সেখানে এই যে হত্যাগুলো হয়েছে সেটার বিচার করা খুবই জরুরি। এবং এই বিচার করতে গেলে সরকার একটা প্রতিশ্রুতিবদ্ধ। উনি এই বিষয়ে আমি মনে করি এই ফয়সাল সাহেবের প্রশ্নটা ধরে তাদের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার, এবং বিচার করে তারা কনফার্ম করবে আদালতের মাধ্যমে, হ্যাঁ, যে কে গুলি করেছে, কে হুকুম দিয়েছে, কার গুলিতে মারা গেছে। অবশ্যই এর বিচার করাটা খুবই জরুরি, এবং তার প্রশ্নটাও আমি ওই হিসেবে যৌক্তিক। কিন্তু উনি ইউনূস আর হাসিনা বলতে যেটা মিন করছেন, সে এই দুইজনের কেউই গুলি মারেন। আপনি কি কোনো মন্তব্য করবেন না? এবং যেহেতু বিরোধী দল মাঠে একটা আন্দোলন হুমকি দেওয়া আছে, সব কিছু মিলে আপনার এই কি যে সংস্কার কি হবে, এবং যেহেতু সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে প্রতিটা রাজনৈতিক দল, এখন আবার জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা বক্তব্য দিচ্ছে, ঈদের পরে আসলে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রাজনীতিতে? আপনি যদি আমাকেই প্রশ্ন করেন এটা কিন্তু ঈদের পর রাজনীতি কেমন হতে পারে, এটা কিন্তু একটা ভবিষ্যৎ ব্যাখ্যার মতো। তো আমি একটা কথা বলি, আপনি একজন হোস্ট, মাহবুব একজন বিজ্ঞ আলোচক, এই যে আমরা আলোচনা করছি, লেখাপড়া করি, বিদ্যা মানে সাহিত্যিক, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার যা কিছু হন না কেন, আপনি পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি কিন্তু তা জানেন না। অনুমান করা যায়? কিচ্ছু অনুমান করা যায় না, ইনফ্যাক্ট অনুমান করা যায় না। এখন মিলে গেলে ভিন্ন কথা, দুইটা দল খেলতেছে ক্রিকেট, আপনি যদি বলেন একটা দল জিতবেই, আজিজ ভাই কইল না ড্র হবে, আপনি কইলেন খেলা পরিত্যক্ত হবে, তিনটের একটা তো হবেই। সুতরাং এখানে তো বিজ্ঞর কিছু নাই। কিন্তু একটা কথা আছে, আপনি দেখে যে ভবিষ্যৎবাণী করবেন, তাতে আমরা যদি ইলেকশন পূর্ব প্রতিশ্রুতিগুলো দেখি, এই যে সংস্কার কমিশন হয়েছিল, তারপরে জুলাই সনদে স্বাক্ষর করা, তারপরে গণভোট পর্যন্ত যাওয়া, তারপরে গণভোট হয়ে যখন নির্বাচন হয়ে গেল, তারপরে যখন আমরা একটা অ্যাকশন দেখতেছি, আমরা তো মনে করছিলাম যে নির্বাচন হয়ে যাওয়ার পরেই যখন ওত নিবে, দুইটা ওত নেওয়ার পর গণভোটের আলোকে সংস্কার করতে যাবে। ওই সেগুলো তো হচ্ছে না। পরবর্তী মুহূর্তে কী আসতেছে আমরা জানি না। রাজনীতিবিদরা বলেন এক, করেন আর এক। হা ভোট জয়যুক্ত হলো, আমাদের আজকের প্রধানমন্ত্রীর কথায় সবাই ভোট দিছে বলে আমরা বলতেছি। এখন আমরা বলতেছি যে ইঞ্জিনিয়ারিং করে গণভোটে এত% ভোট নেওয়া হয়েছে। তো ইঞ্জিনিয়ারিং করে খালি গণভোটটাকে জয়যুক্ত করছে, নাকি ইঞ্জিনিয়ারিং হইলে শুধু এই একটা পোর্শনই হয়েছে, না অন্যান্য জায়গায় হয়েছে? আপনি যদি সৈয়দা রেজওয়ানার কথা নিয়ে আসেন, উনি বলছেন উগ্রপন্থীদেরকে ঠেকানোর জন্য যা করা দরকার সেটা করেছে, মেইন স্ট্রিমে আসতে না পারে, এটা উনি তো এডমিট করছেন, ওটা বলেছেন। তার মানে কি তাদেরকে ঠেকাইছে? তো তাদেরকে ঠেকানোর মানে তো আরেকজনের আগানো। তাহলে তো আপনি উনি যাদেরকে ঠেকাইছে তাদের ক্ষতি করলো না লাভ করলো, সেটা বড় কথা নয়। বড় কথা হলো পুরো নির্বাচনের যে প্রক্রিয়াটাকেই সে বিতর্কিত করে দিল। এই যে বিতর্কিতটা করে দিল, এটা তো কাজটা ভালো করলো না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, রাজনীতিবিদদের সম্পর্কে একটা কথা আছে না,
যে শেষ বলতে রাজনীতিতে কিছু নাই, সকালে একটা বলবেন বিকেল একটা বলবেন, এটা কিন্তু রাজনীতিবিদরা সবাই অ্যাপ্রুভাল দেয় এবং কর্মীরাও সেটাকে মেনে নেয়। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এই একটা জায়গা। আচ্ছা, আরেকটা জায়গা হইলো রাজনীতিবিদদের সংজ্ঞা কি বাংলাদেশে পরিষ্কার। রাজনীতিবিদদের সংজ্ঞা হইলো মাহবুব আজিজ ভাইয়ের চেহারা দেখে একটা অনুমান করা যায় লোকটা কোন পদের, কি ধরনের। আপনি আমার সাথে 5 মিনিট কথা বললেও ধারণা করতে পারেন রাজ্জাকি সাহেব কেমন। কিন্তু রাজনীতিবিদদের বিশেষ বৈশিষ্ট্য হলো রাজনীতিবিদদের খেলায় সে তত পাকা রাজনীতিবিদ যার ফেস বলে দেয়, যার ফেস ইজ নট দ্য ইন্ডেক্স অফ হিজ মাইন্ড। অর্থাৎ ফেসটা যখন তার মনকে রিফ্লেকশন হয় না, অর্থাৎ রাজনীতির কোয়ালিটি হইল ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। যেহেতু রাজনীতিবিদদের ফেসটা দিয়ে আমরা ভিতরটা পড়তে পারি না, ফেসটা একরকম ভিতরটা আর একরকম, এইটার পক্ষে থাকে, একজনে বললো যে এটা পক্ষে না থাকলে আমরা নির্বাচনই পেতাম না। তো এই যে বিষয়গুলা, সুতরাং আমি ভবিষ্যৎবাণী করতে পারতেছি না। বাট আমরা যে লক্ষণটা দেখতেছি শুরু যেভাবে হইছে, তাতে যে খুব ভালো কিছু আশা করব সেটা আমার কাছে মনে হয় না। কিন্তু কিছু আসে দেন, এই কারণে আবারও সে একটা কথাই বলছি যে বিরোধী দল সেও থাকবে জিরো, এবং যারা 2/3 মেজরিটি পেয়েছে তারা থাকবে হিরো। এর কারণ হচ্ছে কাউকে আমার প্রয়োজন নেই। মাহবুব জি আপনার জি, আমি এখানে একটু বলতে চাই ভাইয়ের কথার সাথে, যে উনি বললেন সৈয়দ রিজওয়ানা হাসানের কথা, যে তারা উগ্রবাদকে ঠেকানোর চেষ্টা করছে। আচ্ছা, ঠেকানোর নমুনাগুলো যদি আমরা একটু মনে করি, ছায়ানট উদ্দিচিতে হামলা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, সেখানে সরকার নিষ্ক্রিয়। গণমাধ্যমে হামলা হচ্ছে, 25-30 জন সাংবাদিক মরতে বসছে, সেখানে সরকার নিষ্ক্রিয়। আপনার মুক্তিযুদ্ধকে প্রতিদিন দিন রাত অবমাননা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, সেখানে ইচ্ছা মতো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে। বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে যাচ্ছে প্রতিরোধ যুদ্ধ, আপনার পাকিস্তান হয়ে যাচ্ছে হানাদার বাহিনী। এগুলো কি ঠেকানোর লক্ষণ? আসলে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, যেহেতু তারা ডানপন্থাকে প্রশ্রয় দিয়েছে, যেহেতু তাদের আবার সুশীল সমাজে ফিরে আসতে হবে, যেহেতু এখন গণমাধ্যম আবার প্রয়োজন, এই কারণেই তারা এই সমস্ত কথাবার্তা বলছে। অর্থাৎ তারা ডানপন্থাকে প্রশ্রয় দিয়েছে, তারা চেষ্টা করেছে আওয়ামী লীগ শূন্য একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে। তারা চেয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের যে দুধারার যে একটা রাজনীতি দীর্ঘদিন ধরে চলেছিল, যেটা 1/11 আমরা প্রথম দেখেছিলাম, বিরাজনীতিকরণের চেষ্টা, এবং এই দুই নেত্রীকে সরে যেতে হবে বলা হয়েছিল। ঠিক একইভাবে দুই নেত্রীকে না পারলেও একটি দলকে সরে যেতে হবে, তার বন্দোবস্ত অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এবং করার জন্যে তারা যা কিছু করা দরকার, ওই জুলাই সংস্কার তারা বের করেছে। এবং এই জুলাই সংস্কারের কোনো প্রয়োজনই নয় সংস্কার পরিষদ, কারণ আমাদের একটা স্বাধীন সার্বভৌম জাতীয় সংসদ আছে, সেখানে নির্বাচিত সংসদ সদস্যরা আছেন, সেখানেই তো তা আলাপ আলোচনা করে তারা এইগুলো তারা ঠিক করতে পারেন। আর বিএনপি যে 31 দফা প্রস্তাব দিয়েছে, সেখানেই তো অধিকাংশ সংস্কার প্রস্তাব দেওয়া আছে। জামাতের কথাবার্তা শুনলে মনে হয় যে বিএনপি সহ অন্য কোনো দলই, এমনকি বাম দলগুলো, কখনো সংস্কার প্রস্তাবে আগ্রহী নয়। আপনার খেয়াল করে দেখুন যে বাম রাজনৈতিক দলগুলো কতদিন ধরে বাংলাদেশের রাজনীতির সংস্কার নিয়ে আলাপ আলোচনা করছে, জামাত বরং সংস্কার নিয়ে কবে থেকে কথা বলা শুরু করলো। কাজেই এই বিষয়গুলো হচ্ছে ওই যে রাজনীতিক একটা সংস্কৃতি, বিভাজিত সংস্কৃতি তৈরি করে একটা প্রধান শক্তি হিসেবে সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, অনেকখানি পেরেছেও, এবং সেই চেষ্টাটি অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে। ঈদের পরে যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা প্রত্যাশা করব যে বিএনপি যে 2/3 আসন পেয়ে বিজয়ী হয়ে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল স্তম্ভগুলো যেন অপসারিত না হয়, বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে তার পরম্পরা যেন আগামী দিনের বাংলাদেশ রক্ষা করে। আমি একটু আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি নেতা, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেখানে তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যে কিছু বড় ভাই এবং নেতা তাকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং তিনি কোনো ব্যক্তিগত আক্রমণে এড়িয়ে চলবেন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকবেন এবং গঠনমূলক আলোচনা এখন মনোযোগ দেবেন। মানে এই যে একজন রাজনীতিবিদের বোধোদয় এবং ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাওয়া, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসলে আমাদের রাজনীতি থেকে শুরু করে অনেক কিছু এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাকে দেখেছি, তারা বাংলাদেশটাকে যেন ফেসবুক বলে মনে করেন। তারা কি করছেন, তারা তাদের মন্ত্রণালয়ে কি কাজ করেছেন, তারা কাকে নিয়োগ দিচ্ছেন ইত্যাদি ফেসবুকে বলতেন। এখন অনেক রাজনৈতিকবিদ, বিশেষ করে এনসিপি কেন্দ্রিক যারা, অনেক ফেসবুকে তারা কথাবার্তা বলছেন। এটা খারাপ নয়, বলতেই পারেন, কিন্তু আপনাকে তো অনেক তথ্য এবং তত্ত্ব বলতে যা বুঝি আমরা, কিছু পরিসংখ্যান এবং কিছু সাপোর্টিভ অনেক অনুষঙ্গ সহ কথাবার্তা বলতে হবে। যেভাবে একজন গুণী এবং
বয়োজ্যেষ্ঠ মানুষ সম্পর্কে এভাবে সমালোচনা করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষায় বা যে ভঙ্গিতে, সেটা তো অবশ্যই সমর্থনযোগ্য নয়। যে কেউ হতে পারে, আপনি তার যদি কোনো যে কারোই বিভিন্ন ধরনের অভিযোগ থাকতে পারে, সেটার জন্য আইন আদালত আছে, সেটার জন্য আরও অনেক ভদ্রভাবে উপস্থাপনের বিষয় আছে। আপনি এইভাবে কথাবার্তা বলা, এবং একটা মানুষের যদি 50 বছর বা 60 বছরের ক্যারিয়ার হয়ে থাকে, তাকে আমরা শুধুমাত্র এই ক্ষেত্রে না, আমরা বিভিন্ন ক্ষেত্রে, আমরা শিক্ষকদের ক্ষেত্রে দেখেছি, আমরা সমাজে যেই 18 মাস এই অন্তর্বর্তীকালীন সরকারের মব সন্ত্রাসকে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছি, তার একটা অন্যতম অনুষঙ্গই ছিল যে অভদ্র ভাষা ব্যবহার, ভাষিক সন্ত্রাস। সেটা আপনি বিভিন্ন ক্ষেত্রে, ব্যক্তিগত পর্যায়েও আপনি বলুন, আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলুন, এর চাকরি খেয়ে ফেলতে হবে, তার চাকরি খেয়ে ফেলতে হবে, অমুক ফেসিবাদের দোষর তমুক, আপনার আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো জায়গায় কিন্তু নেই। এটা একটা সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে হতে পারে না। একদম সময় কম, আপনার কাছে মনে হয় তার এই বোধোদয়ের কারণ কি? এটা বোধোদয় কিনা এটা পরবর্তীতে বোঝা যাবে। সামনে তো অনেক কিছুই হতে পারে। এখন মির্জা আব্বাস সাহেব শারীরিকভাবে খুবই অসুস্থ, আমরা তার আশু সুস্থতা কামনা করি, এবং এইটাকে আসলে বোধোদয় কিনা আমি জানি না, কারণ তিনি সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। এই বয়সেই তিনি বেশ পুরনো রাজনীতিকদের মতো আচরণ করছেন। তো আমরা জানি না আসলে এই বোধোদয় কেনা, আদৌ বোধোদয় কিনা সেটা আগামীতে বোঝা যাবে। ঈদের পরে নিশ্চয়ই